আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুধী, কাছে ও দূরে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে আজকের ভিডিও শুনবার জন্য স্বাগতম। আজকে আমি কথা বলবো মূলত আমার দেশ পত্রিকার লিড নিউজ। আজকে 19শে জানুয়ারি 2025 আমার দেশ পত্রিকার যে লিড নিউজ করেছে, দিল্লির আশীর্বাদ পেতে যা যা দিয়েছে হাসিনা সরকার। তো এক নজর যদি আমি বলি, সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণের চুক্তি, ভারত ট্রানজিট পেল, বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি। চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহারের অনুমতি। তিস্তা ন্যায্য হিস্সা চেয়ে দিতে হলো ফেনী নদীর পানি। মাসে 700 কোটি টাকার ক্ষতি করে আদানি থেকে বিদ্যুৎ আমদানি। বাংলাদেশের পাঠ্যপুস্তক ছাপানো হতো ভারত থেকে। রেল চুক্তি নামের করিডোর প্রদান। বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের অবাধ সম্প্রসারণ। ভারতকে যা দিয়েছে সেটি তারা সারা জীবন মনে রাখবে, উক্তিটি শেখ হাসিনার। ছাত্র জনতার গণ উত্থানের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে তিনি পালিয়ে আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। বর্তমান তিনি দিল্লির সমর্থনে দেশবিরোধী নানা কর্মকাণ্ড চালাচ্ছেন। তার হাতে লেগে আছে হাজারো ছাত্র জনতার রক্ত। স্বৈরাচার শেখ হাসিনার উপর্যুক্ত উক্তির প্রেক্ষাপটে রাজনৈতিক অঙ্গন, কূটনৈতিক মহল ও প্রশাসন সহ জনমনে ঘুরপাক খাচ্ছে আশীর্বাদ পেতে শেখ হাসিনা ভারতকে কি কি দিয়েছে। দৈনিক আমার দেশের অনুসন্ধান বলছে, গত 15 বছরে শেখ হাসিনা সরকার ভারতের সঙ্গে অন্তত 20টি চুক্তি ও 66টি সমঝোতা স্মারক সই হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তথ্য অনুসারে এসব চুক্তি ও সমঝোতা স্মারকের অধিকাংশই একতরফাভাবে ভারতের স্বার্থ রক্ষা করে সম্পাদিত হয়েছে। ফলে চুক্তিগুলো পর্যালোচনার দাবি করেছে দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা। সীমান্তে অবৈধ কাঁটাতারে বেড়া নির্মাণের গোপন 4 চুক্তি। বাংলাদেশ ও ভারতের মধ্যে 4156 কিলোমিটার সীমান্ত এলাকার মধ্যে 3271 কিলোমিটার এলাকাতেই ভারত অবৈধভাবে কাঁটাতারের বেড়া তৈরির কাজ শেষ করেছে। ভারত অত্যন্ত গোপনে 2010 সালে শুরু করে 2024 সালে শেখ হাসিনা পতনের আগ মুহূর্ত পর্যন্ত এ বেড়া নির্মাণের কাজ করে। সীমান্ত ইস্যুতে ভারতকে অন্যায্য সুবিধা দিয়ে শেখ হাসিনা 4টি চুক্তি করেছিলেন বলে আমার দেশকে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গত কয়েক মাস ভারত চুপ থেকে অবশিষ্ট 885 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে সর্বশক্তি প্রয়োগ করেছে। বিজিবি বাধা দিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শেখ হাসিনার আমলের চুক্তিগুলোর রেফারেন্স দিচ্ছে। হাসিনার ইস্যুতে গোপন এই চুক্তিগুলোর বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে শূন্যরেখার ভিতরে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য 2010 সালে শেখ হাসিনা ভারতের প্রস্তাবে সম্মতি দিয়েছেন। পরবর্তী সময়ে ভারত ও বাংলাদেশ এ বিষয়ে 4টি সমঝোতা স্মারকে সই করেছে। অসম এসব চুক্তি বাতিল করার জন্য আমরা ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। উপদেষ্টা জানান, বাংলাদেশ ভারত যুক্ত সীমান্ত নির্দেশাবলী 1975 অনুযায়ী উভয় দেশের শূন্যরেখার 150 গজের মধ্যে প্রতিরক্ষা সংবলিত যে কোনো কাজ সম্পন্নের বিষয়ে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এছাড়া উভয় দেশের প্রয়োজনে শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে একে অপরের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। 2010 সালের পর বাংলাদেশ এবং ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার এলাকায় ভারত সব নিয়মনীতি লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এখন বাকি 885 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের ভারত চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এটা কোনোভাবেই করতে দেব না। প্রতিনিয়ত প্রতিটি এলাকায় আমরা নজরদারি রেখেছি। ভারত একতরফা ট্রানজিট পেল, বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি। বহুল আলোচিত, সমালোচিত, বিতর্কিত 11 সরকারের হাত ধরে 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর প্রতিবেশী দেশ ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়টি জোরে সোরে আলোচনায় আসে। সে সময় সরকারের মন্ত্রী ও আমলাদের মুখে ছিল, ভারতকে ট্রানজিট দিলে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাইয়ের মতো হয়ে উঠবে বাংলাদেশের অর্থনীতি ও অবকাঠামো। সরকারের কেউ কেউ তখন বাংলাদেশ ইউরোপ আমেরিকার দেশগুলোর মতো হবে বলেও মন্তব্য করেন। নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রেও জানিয়েছেন, ভারত ও বাংলাদেশ প্রথম নৌ ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে 2010 সালের নভেম্বর মাসে।
এর আগে নৌ মন্ত্রণালয় চুক্তির খসড়া পর্যালোচনা করে মতামত চেয়ে তা আইন মন্ত্রণালয়ে পাঠায়। আইন মন্ত্রণালয় নেতিবাচক মতামত দিয়ে কিছু পর্যবেক্ষণ সহ তিন দফায় চুক্তির খসড়াটি নৌ পরিবহন মন্ত্রণালয় ফেরত পাঠিয়ে দেয়। আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ সূত্র বলছে, নৌ পরিবহন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার বিনিময়ে কোনো ধরনের শুল্ক বা ট্যারিফ আরোপের বিষয়টি চুক্তির খসড়ায় উল্লেখ করেনি। শেষ পর্যন্ত চতুর্থ দফায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় আইন মন্ত্রণালয় ভারতকে ট্রানজিট দেওয়ার চুক্তির পক্ষে মত দিতে বাধ্য হয়। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, 2010 সালের চুক্তির আওতায় 2015 সালে ভারতের সঙ্গে আরও একটি প্রোটোকল সই হয়। এই প্রোটোকলের মাধ্যমে ভারতকে বাংলাদেশের 4টি নদীপথ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। এতে করে ভারতের কলকাতা ও মুর্শিদাবাদকে বাংলাদেশের পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ের সঙ্গে সংযোগ স্থাপন করার সুযোগ পায়। পর্যায়ক্রমে ভারত বাংলাদেশের কাছ থেকে সড়ক ও রেল ট্রানজিটও আদায় করে নিয়েছে। সড়ক ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের পণ্যগুলো বাংলাদেশ সড়ক, রেল ও জলপথে আখাউড়া, আশুগঞ্জ ও আখাউড়া হয়ে ত্রিপুরা, আসাম ও মেঘালয় যাচ্ছে। বাংলাদেশের স্থল ও জলভাগ ব্যবহার করে নৌ, সড়ক ও রেলপথে বাংলাদেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য পরিবহনের বিনিময়ে কি পরিমাণ অর্থ বাংলাদেশ সরকার পেয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। প্রতিশ্রুতি অনুযায়ী ভারতকে ট্রানজিটের বিনিময়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়নি কেন, এমন প্রশ্ন ছিল নৌ পরিবহন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে। জবাব দেওয়ার জন্য তিনি 2 দিন সময় নেন। তৃতীয় দিনে ওই কর্মকর্তা জানান, আসলে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের বিনিময়ে আমরা ভারতের কাছ থেকে কি পরিমাণ অর্থ পেয়েছি তার হিসাব করা হচ্ছে। ট্রানজিট চুক্তির পর প্রায় 14 বছর পার হতে চলেছে। দেশ যেহেতু সিঙ্গাপুরের মতো উন্নত হয়নি, তাই শুল্ক ও ট্যারিফ বাবদ কিছু পেয়েছি তা বলা যাবে না। ভারতকে ট্রানজিট দেওয়ার বিষয়ে এই সময় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল প্রবল আপত্তি জানায়। সিলেটে বিএনপি নেতা ইলিয়াস আলীর নেতৃত্বে ট্রানজিট বিরোধী তীব্র আন্দোলন হয়। আশুগঞ্জ নদী বন্দর অভিমুখে ঢাকা থেকে লং মার্চ হয়। এরপর 2012 সালের 17 এপ্রিল ইলিয়াস আলী গুমের শিকার হন। রাজনৈতিক মহলের দাবি, ভারতকে একতরফা ট্রানজিট দেওয়ার বিপক্ষে অবস্থান নেওয়ায় ওই সময় দুই দেশের সরকারের টার্গেটে পরিণত হয়েছিলেন তিনি। চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি। ট্রানজিট আদায় করে নেওয়ার পর ভারত বাংলাদেশ চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা পায়। নৌ পরিবহন মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, 2015 সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে এ সংক্রান্ত প্রোটোকল সই হয়। এ প্রোটোকলের আওতায় 2018 সালের অক্টোবর মাসে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউটর স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরে পৌঁছানো পণ্যসমূহ বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে দিয়ে সড়ক, রেল ও জলপথে আখাউড়া হয়ে ত্রিপুরা, তামাবিল হয়ে মেঘালয় ও সুতারকান্দি হয়ে আসামে এবং বিবির বাজার হয়ে সীমান্তপুরে আসাম আনা নেওয়া করতে পারবে। 2023 সালের 25 এপ্রিল ভারত চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের চূড়ান্ত অনুমতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড প্রজ্ঞাপন জারি করে। এ প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চট্টগ্রাম অ্যান্ড মংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস ফ্রম ইন্ডিয়া এর আওতায় উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর অনুযায়ী ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট পণ্যের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন করতে এ আদেশ জারি করা হয়। ফলে ভারত বন্দর দুটি ব্যবহার করে নিজ দেশে পণ্য পরিবহন করতে পারবে। চট্টগ্রাম, আখাউড়া, আগরতলা, মংলা, আখাউড়া, আগরতলা, তামাবিল, ডাউকি, শেওলা, সুতারকান্দি ও বিবির বাজার সীমান্তপুর রুটে 16টি ট্রানজিট রুট খোলা হয়েছে। তিস্তা ন্যায্য হিস্সা চেয়ে দিতে হলো ফেনী নদীর পানি। আন্তর্জাতিক অভিন্ন নদী তিস্তার উজানে গজলডোবা সহ কয়েকটি স্থানে বাঁধ নির্মাণ করে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে চলেছে। এতে শুষ্ক মৌসুমে তিস্তা নদীর পানি প্রবাহ থেকে একেবারেই তলানিতে, ফলে বাংলাদেশের গোটা উত্তরাঞ্চলে কৃষি উৎপাদন ব্যাহত হয়। বাংলাদেশ 1983 সাল থেকে তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা করে আসছে। ভারতও একের পর এক প্রতিশ্রুতি দিয়ে পানি বন্টন চুক্তি করছে না।
উল্টো আন্তর্জাতিক নদী শাসন আইন লঙ্ঘন করে পানি প্রত্যাহার করে নিচ্ছে। 1919 সালের অক্টোবরের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিস্তার পানি বন্টন চুক্তি হবে এমন অঙ্গীকার করে উভয় দেশ। সফরে দুই শীর্ষ নেতার বৈঠকের আলোচ্য সূচিতে তিস্তা চুক্তির খসড়া তো দূরের কথা, আন্তর্জাতিক এ নদীর পানি প্রবাহের কথাটিই ওঠেনি। উল্টো বাংলাদেশের নিজস্ব নদী ফেনীর পানি চেয়ে বসে ভারত। বৈঠক শেষে হাসিনা নরেন্দ্র মোদীর আবদার ফেলতে পারেননি। দ্বিপাক্ষীয় চুক্তি অনুযায়ী বাংলাদেশ ভারতকে 1.82 কিউসেক পানি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এই চুক্তির আগে শেখ হাসিনা জাতীয় সংসদ ও মন্ত্রিসভার অনুমোদন নেননি বলে অভিযোগ ওঠে। পানি বিশেষজ্ঞরা সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এই চুক্তির তীব্র সমালোচনা করে। এই চুক্তির পর দেশে ফিরে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলন করে সমালোচনার জবাব দেন। ভারতকে ফেনী নদীর পানি দেওয়ার পক্ষে সাফাই গেয়ে শেখ হাসিনা সংবাদ সম্মেলনে বলেন, ত্রিপুরায় মানুষকে কিছু পানি খাওয়ার জন্য দিচ্ছি, এ বিশাল নদীর কিছু পানি ভারতকে দেওয়ার ফলে এত চিৎকার করা হচ্ছে কেন? ভারত পান করার জন্য কিছু পানি চেয়েছে, আমরা দিয়েছি। এটা নিয়ে কিছু মানুষ খুব সমালোচনা করছে ও লেখালেখি করছে, আর বিএনপি তো সমালোচনা করেই চলছে। তারা এটা নিয়ে সমালোচনা করছে কোন মুখে? বাংলাদেশ ছিল ভারতে উন্মুক্ত বাজার। 2023 সালের জুলাই থেকে 2024 সালের জুলাই পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ছিল 7160.81 মিলিয়ন ডলার। এমন বাণিজ্য ঘাটতি বিশ্বে বিরল ঘটনা বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে বাংলাদেশ ভারতের একটি উন্মুক্ত বাজারে পরিণত হয়েছিল গত 15 বছরে। দেশের চাহিদা অনুযায়ী অনেক পণ্যই আমদানি করতে হয়, কিন্তু বিকল্প বাজার না খুঁজে সবকিছুই ভারত থেকে কিংবা ভারতের মাধ্যমে আমদানি করা শেখ হাসিনার একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছিল বলেও জানান অর্থনীতিবিদরা। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, 2023-24 অর্থবছর স্থলপথে দুই দেশের মধ্যে 1,60,28,800 টন পণ্য আমদানি হয়। এর মধ্যে ভারত থেকে আমদানি হয় 1,50,50,363 টন। এ সময় বাংলাদেশ থেকে রপ্তানি হয় 9,78,438 টন পণ্য, অর্থাৎ প্রায় 94% ভারতের অনুকূলে। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারত তাদের 360টি পণ্য বাংলাদেশে রপ্তানির সুযোগ পাচ্ছে। এর মধ্যে শুল্ক মুক্ত সুবিধা পায় 135টি পণ্যে। অন্যদিকে কাগজ কলমে বাংলাদেশে 36টি পণ্য রপ্তানির সুবিধা পেলেও বাস্তবে হাতে গোনা কয়েকটি পণ্য রপ্তানি হচ্ছে। মাসে 700 কোটি টাকার ক্ষতি করে আদানি থেকে বিদ্যুৎ উৎপাদন। দেশে বর্তমানে বিদ্যুতের চাহিদা সর্বোচ্চ 17,800 মেগাওয়াট। দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 26,844 মেগাওয়াট। এ তথ্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। চাহিদার তুলনায় উৎপাদন ক্ষমতা বেশি হওয়ার পরও ভারত থেকে উচ্চ মূল্যে বিদ্যুৎ আমদানির চুক্তি করে শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2017 সালে তার নয়াদিল্লি সফরের সময় ভারতের আদানি পাওয়ারের সঙ্গে চূড়ান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত গৌতম আদানি বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ব্যক্তিদের একজন। তিনি আদানি পাওয়ারের মালিক। 2015 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ঢাকা সফরের সময় ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রথম চুক্তি হয়। দেশের বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞদের অভিমত, ভারতের আদানির সঙ্গে সম্পাদিত এ চুক্তি দেশের স্বার্থে নয়, ভারতীয় প্রতিষ্ঠান আদানির স্বার্থকে প্রাধান্য দিয়েই করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বারবার দাবি করলেও চুক্তিটি প্রকাশ করেনি তৎকালীন আওয়ামী লীগ সরকার। তবে আমার দেশের হাতে 158 পৃষ্ঠার অসম এই চুক্তির কপি রয়েছে। চুক্তির বিষয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আমার দেশকে জানান, বর্তমানে প্রতি মাসে প্রায় অতিরিক্ত 700 কোটি টাকা গচ্ছা দিতে হচ্ছে বাংলাদেশকে। বিদ্যুৎ আমদানির কয়েকটি অসঙ্গতি তুলে ধরে তিনি বলেন, চুক্তিতে যে ট্যারিফের কথা বলা হয়েছে তা আমাদের স্থানীয় কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় মূল্যের প্রায় দ্বিগুণ। চুক্তি অনুযায়ী আগামী 25 বছরে ভারতের আদানি পাওয়ারকে বাংলাদেশ প্রায় 23.87 মিলিয়ন ডলার দিতে হবে, যা বর্তমানে বাংলাদেশ সমুদয় রিজার্ভের চেয়েও বেশি। বিদ্যুৎ মূল্যায়ন মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের আদানি পাওয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত 11টি চুক্তি খতিয়ে দেখেছে। বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের চুক্তি পর্যালোচনা সংক্রান্ত একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যে 11টি বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত সব নথিপত্র তলব করেছে।
বাংলাদেশ আশীর্বাদ পুষ্ট ভারতের রেমিটেন্স। বাংলাদেশে লাখো বেকার চাকরির জন্য ঘুরছে। শিক্ষিত বেকার তরুণরা ভালো চাকরির প্রত্যাশায় অবৈধভাবে ইউরোপের দেশগুলোতে পাড়ি দিতে গিয়ে সমুদ্র সাগরে নৌকা ডুবিতে প্রাণ হারাচ্ছে। কেউ আবার লিবিয়ার কারাগারে কিংবা থাইল্যান্ডের গহীন জঙ্গলে অরণ্য রোদন করে চলেছেন। এ অবস্থায় বাংলাদেশ ভারতের কয়েক লাখ মানুষ বৈধ ও অবৈধভাবে চাকরি করছেন। ভারতের রেমিটেন্স প্রদানকারী দেশগুলোর মধ্যে শীর্ষ 5টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশের নামও। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগের তথ্য বলছে 2020-21 অর্থবছরে দেশের কর্মরত বিদেশিরা $9,40,00,000 সমপরিমাণ অর্থ নিজ দেশে পাঠিয়েছে। 2021-22 অর্থবছরে যা দাঁড়ায় $11,50,00,000। আর এই টাকা পাঠানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে ভারতীয়রা। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে গত অর্থ বছরে $4,40,00,000 রেমিটেন্স গেছে ভারতে, যা দেশের বাইরে যাওয়া রেমিটেন্সের মধ্যে সর্বোচ্চ। পাঠ্যপুস্তক বাংলাদেশের ছাপানো হতো ভারতে। প্রতি বছর দেশের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের 1,89,00,000 শিক্ষার্থীর জন্য 23 কোটির বেশি কপি বইয়ের প্রয়োজন। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এসব পাঠ্য বইয়ের যোগান দেয়। এনসিটিবির বই ছাপানোকে কেন্দ্র করে দেশে একটি বিশাল প্রকাশনা শিল্প গড়ে ওঠে। এ শিল্পের সঙ্গে দেশের কয়েক লাখ মানুষ যুক্ত হয়। কাগজ আমদানি, ছাপাখানা তৈরি, বই ছাপানো, বাধাই ও সরবরাহের কাজের সরগরম থাকতো রাজধানীর বিভিন্ন এলাকা। 2009 সাল আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষার্থীদের এসব পাঠ্যপুস্তক ছাপানোর দায়িত্ব ভারতের হাতে তুলে দেওয়া হয়। শেখ হাসিনার আমলে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ করায় প্রথম দিকে ব্যাপক আন্দোলন করে দেশের ছাপাখানার মালিক ও কর্মীরা। আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের জন্য প্রাথমিক প্রায় 1 কোটি পাঠ্য বই ছাপানোর কাজ প্রায় ভারতীয় পীতাম্বর বুকস প্রাইভেট লিমিটেড ও পাইওনিয়ার প্রিন্টার্স নামের 2 প্রকাশনা প্রতিষ্ঠান। দেশের প্রকাশকদের বাদ দিয়ে ভারতীয় প্রকাশকদের বই ছাপাতে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই। ব্যাপক সমালোচনার পর গত 28 অক্টোবর ভারতীয় প্রতিষ্ঠানকে দেওয়া এই ছাপানোর কার্যাদেশ বাতিল করে অন্তর্বর্তী সরকার নতুন করে দরপত্র আহ্বানের সিদ্ধান্ত কথা জানায়। ভারতের কবজা থেকে পাঠ্যপুস্তক ছাপানোর কাজ বাংলাদেশ পুরোপুরিভাবে ফিরে আসায় দেশের প্রকাশনা শিল্প ফের সরগরম হয়ে উঠবে বলে আশা করছেন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সমঝোতা স্মারক। 2014 সালের শেখ হাসিনা টানা দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসনে বসার পরই ভারতের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির উদ্যোগ নেন। এ ধরনের একটি চুক্তি হলে বাংলাদেশ সিকিম ও হায়দ্রাবাদের মতোই স্বাধীনতা হারানোর ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন ভূরাজনৈতিক বিশ্লেষকরা। বিভিন্ন মহলের আপত্তি ও প্রতিবাদ উপেক্ষা করেই শেখ হাসিনা অত্যন্ত গোপনে ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সমঝোতা স্মারক সই করেন। 2018 সালের 12ই মে একটি গণমাধ্যম এ তথ্য প্রকাশ করে। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ সরকারকে ভারত প্রতিরক্ষা খাতে যে 500 মিলিয়ন ঋণ দিয়েছে, কিভাবে সেই অর্থ ব্যয় হবে তার রূপরেখা ঠিক করতে 3টি সমঝোতা স্মারক সই হয় 2 দেশের মধ্যে। ঋণের অর্থ কিভাবে খরচ হবে, কোন কোন প্রতিরক্ষা সামগ্রী কেনাবেচা হবে, সহযোগিতার ক্ষেত্রে কোথায় কিভাবে বাড়ানো হবে সেটা উল্লেখ করা হয় সমঝোতা স্মারকে। এছাড়া বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের প্রয়োজন ভিত্তিক চাহিদাপত্র ভারতকে দেবে। তা পাওয়ার পর ঠিক হবে ভারত কি কি সরবরাহ করতে পারবে। প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তি। আগে সমঝোতা স্মারকের সূত্র ধরে ভারতের সঙ্গে $500 মিলিয়ন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় চুক্তি সই করে বাংলাদেশ ভারতের সঙ্গে অত্যন্ত গোপনে এ চুক্তি করেছে বলে অভিযোগ উঠেছে। চুক্তির পর 2022 সালের 6 সেপ্টেম্বর নয়াদিল্লিতে ভারতের প্রতিরক্ষা সচিব বিনয় মোহন কাত্রা সাংবাদিকদের সামনে তা প্রকাশ করেন। $500 মিলিয়ন চুক্তিটির বিষয়ে বিনয় মোহন কাত্রা সাংবাদিকদের বলেন, প্রতিরক্ষা এলওসির লাইন অফ ক্রেডিট অধীনে প্রথম চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা এলওসি হলেও এটি উন্নয়ন অংশীদারত্ব কাঠামোর একটি অংশ। নিরাপত্তা ও কৌশলগত সহযোগিতার ক্ষেত্রেও এর ভূমিকা আছে। এই প্রচেষ্টা প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে 2 দেশের পারস্পরিক অংশগ্রহণ আরও উন্মুক্ত করবে। ভারতের রেল করিডোর প্রদান। ভৌগোলিক অবস্থানের কারণে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে পণ্য ও মালামাল আনার নেওয়ার ক্ষেত্রে বেশ বেগ পেতে হতো ভারতকে। মাঝখানে বাংলাদেশ থাকায় দেশের অন্য অংশের সঙ্গে রাজ্যগুলোর পণ্য পরিবহন ব্যয় বহু গুণ
ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। সেই কারণেই বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত। ছাত্র জনতার তীব্র আন্দোলনে ক্ষমতা হারিয়ে ভারত পলায়নের মাত্র 2 মাস আগে দেশটিতে যান শেখ হাসিনা। ওই সফরটি ছিল শেখ হাসিনার শেষ আনুষ্ঠানিক সফর। এ সফরে তিনি ভারতকে রেল ট্রানজিট দিতে সম্মতি জানিয়ে আসেন। এটিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন গোলামির চুক্তি হিসেবে চিহ্নিত করে তীব্র সমালোচনা করে। তারা চুক্তিটি প্রকাশ করার দাবিও জানান। ভারতকে একতরফা রেল ট্রানজিট দেওয়ার বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করে। রেল ট্রানজিট চুক্তির পর শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষ থেকে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করা হলেও ভারতের এই সময়ে পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সাংবাদিকদের জানান, এ ট্রানজিট চালু হলে নিজ দেশের মধ্যে রেলপথে দূরত্ব অনেকখানি কমবে ভারতের। তো এভাবে একের পর এক ভারতকে সুবিধা দিয়ে বিভিন্নভাবে বাংলাদেশকে ক্ষতি করা হয়েছে এবং এককভাবে লাভবান হয়েছে ভারত এবং সাথে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। যে কারণে শেখ হাসিনা বারবার আমাদের বলে আসছে যে আমি ভারতকে যা দিয়েছি তা তারা কখনোই ভুলতে পারবে না। আমরা এই আলোচনা থেকে জানতে পারলাম। আশা করি আপনারাও বুঝতে পারলেন এবং আপনারা আপনাদের মন্তব্য জানাবেন। পরবর্তীতে আবারও কোনো আলোচনা নিয়ে আসবো। ততক্ষণ ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।